ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 প্রথম অধ্যায় কাইনেমেটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 5। এই পার্ট 5-এ আমরা আলোচনা করব ভার্টিক্যাল মোশন। এই ভার্টিক্যাল মোশনের মধ্যে আমরা তার কী শর্ত রয়েছে বা সেখানে চিহ্নের নিয়ম কী রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা কন্ডিশনস ফর ভার্টিক্যাল মোশন, এটাই আলোচনা করছি। তারপরে আমরা এখানে আলোচনা করব যে এখানে সাইন কনভেনশন। তারপর আমরা আলোচনা করব এখানে এটা 1D না 2D মোশন, 1D না 2D মোশন, 1D অর 2D মোশন, এটা আমরা আলোচনা করব। এছাড়াও রয়েছে এখানে আলোচনা করার মতো রয়েছে তোমাদের সর্বাধিক উচ্চতা আরোহণ, যেটা H=u²/2g, এই ফর্মুলা আমরা এখানে ডিডাকশান করব। তারপরে রয়েছে ওঠার সময়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে সেটা হচ্ছে u/g। তারপরে আমরা এখানে দেখাবো টোটাল টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, টাইম অফ ফ্লাইট সেটা সমান হচ্ছে 2u/g। তারপরে আমরা এখানে প্রমাণ করব যে কোনো বিন্দুতে বেগ, অর্থাৎ আপওয়ার্ডের সময় যে কোনো পয়েন্টে বেগ, আপওয়ার্ড মোশনের যে কোনো পয়েন্টে বেগ ডাউনওয়ার্ড মোশনের যে কোনো পয়েন্টে বেগের দিকে সমান হবে এবং বিপরীত দিকে হবে, এটাও আমরা এখানে প্রুভ করব। এখান থেকে আমরা দেখাবো যে ভেলোসিটি অফ থ্রোন, কোনো একটা বস্তুকে যে বেগে ছোড়া হয়, আবার ভেলোসিটি অফ রিসেপশন, অর্থাৎ সেই বেগেই সেখানে পড়ে কিন্তু বিপরীত দিকে, সেটাও আমরা এখানে প্রুভ করব। এছাড়া প্রুভ করব আমরা এখানে যে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে গাণিতিক প্রবলেম করার জন্য তার শর্টকাট ট্রিক্স, ঠিক আছে। এই ট্রিক্সের দ্বারাই তোমরা কি করবে, যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই ভার্টিক্যাল মোশনটা কী। ভার্টিক্যাল মোশনটা হচ্ছে যখন কোনো বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি ভূপৃষ্ঠের সঙ্গে অভিলম্বভাবে আমরা ছুঁড়ে দেবো। সেটা ওপরের দিকে ছুঁড়তে পারি অথবা ওপর থেকে নিচের দিকেও ছুঁড়তে পারি, অর্থাৎ এটা উলম্বভাবে কেবলমাত্র গতিশীল হবে। তার মানে এখানে দেখো থিটাটা দেখানো হয়েছে, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি ভূপৃষ্ঠ ধরা হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের সঙ্গে সমকোণে কোনো বস্তুকে ছোঁড়া হয়েছে, হয় উপর দিকে ছোঁড়া হয়েছে অথবা এখান থেকে যদি স্টার্ট করা হয় নিচের দিকে ছোঁড়া হয়েছে। তাহলে মানে দেখো উলম্বভাবে গতিটা হবে। তার মানে থিটা যদি 90 ডিগ্রি হয় তবে সেটা হচ্ছে 1D মোশন, কেবলমাত্র একটা ডাইমেনশনে এটা মোশনটা সীমাবদ্ধ। এটাকেই আমরা বলছি ভার্টিক্যাল মোশন। অবশ্যই এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাব রয়েছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা এখানে ক্রিয়াশীল হবে। কিন্তু থিটা যদি আদার দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ সামান্য কোণ করে যদি অন্যদিকে ছোঁড়া হয়, সেটা হয়ে যাবে 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন, এবং সেটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। সেটা আমরা এর পরের পার্টে আলোচনা করব। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে ভার্টিক্যাল মোশন, অনলি ভার্টিক্যাল মোশন। এই ভার্টিক্যাল মোশনের কিছু কন্ডিশনস রয়েছে, সেই কন্ডিশনসটা দেখো। প্রথম যে কন্ডিশনসটা রয়েছে সেটা হচ্ছে নেগলেক্ট এয়ার রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুড়বো তাহলে সেখানে এয়ার রয়েছে, সেই এয়ারের জন্য কিছু বাধা থাকবে না, ঠিক আছে। এয়ার রেজিস্ট্যান্সকে আমরা নেগলেক্ট করব। আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যালু অফ জি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন, অর্থাৎ যখন আমরা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়বো দেখবো সেখানে উচ্চতার সঙ্গে কিন্তু জি পরিবর্তন হয়ে যায়, কিন্তু এখানে আমরা এই উচ্চতাটা এত বেশি উচ্চতা ধরবো না যে জিটা এখানে কমে যাচ্ছে, সেটা আমরা ধরবো না। আমরা জিটাকে এখানে কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ধরবো। এখানে এটা খেয়াল রাখতে হবে। এই দুটো কন্ডিশনের উপর আমাদের পুরো প্রবলেমগুলো রয়েছে। এবার চলে আসছি চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়মের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে আমরা যে কোনো একটা নিয়ম সবসময় ফলো করবে, তাহলে অঙ্কের কোনো সমস্যা আসবে না। সেই নিয়মটা আমি এখানে দেখাচ্ছি। দেখো, যদি তোমার এই মোশনটা দেখো, যে কোনো ভৌত রাশি যদি এখানে আপওয়ার্ড মোশন ওপরের দিকে ধনাত্মক হলে
নিচের দিকে তাহলে ঋণাত্মক হবে, তাই তো? ভৌত রাশিটাকে ঋণাত্মক ধরবো। যেমন দেখো এই যে আপওয়ার্ড মোশনটাকে, একটা বস্তু যখন আপওয়ার্ড যাচ্ছে তার ভেলোসিটি তাহলে আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড যদি ভেলোসিটি হয় তাকে আমরা পজিটিভ ধরছি। আর যে কোনো ভৌত রাশি যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সেটাকে আমরা এখানে নেগেটিভ ধরবো। তাহলে ধরো কোনো একটা বস্তুকে আমি ইউ গতিবেগ দিয়ে ওপরের দিকে ছড়েছি, তাহলে ইউ দেখো আপওয়ার্ড, তাহলে এখানে ইউটাকে আমরা পজিটিভ ধরবো। আর এক গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা সবসময় নিচের দিকে, তাহলে জি যদি নিচের দিকে হয় তাহলে এখানে জিটাকে আমরা অ্যাক্সেলারেশনটাকে নেগেটিভ ধরবো। তাহলে এই কনসেপ্টে আমরা এখানে এগিয়ে যাব। যেমন ধরো এখানে আমি এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, তোমরা দেখো যে কোনো বস্তুকে আমরা ইউ বেগে ওপরের দিকে ছড়েছি, ঠিক আছে? তাহলে আপওয়ার্ড মোশনটা দেখো, আপওয়ার্ড মোশনেই যাচ্ছে। তাহলে যখন কোনো বস্তুকে ইউ প্রাথমিক গতিবেগে ওপরের দিকে ছোড়া হলো, তাহলে ইউ হচ্ছে তার ওপরের দিকে, তাহলে পজিটিভ। আর ভিও তাহলে ওপরের দিকে হবে পজিটিভ, জি কিন্তু নিচের দিকে, তাহলে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমরা যেটা সমীকরণটা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সমীকরণে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে ভিটা পজিটিভ বসানো হয়েছে, ইউটাও পজিটিভ বসানো হয়েছে, আর এটাকে এখানে হচ্ছে মাইনাস জি, যেহেতু ডাউনওয়ার্ড তাহলে মাইনাস জি বসিয়েছি। তাহলে দেখো সলভ করলে আসছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে দেখো ওই ইউ হচ্ছে ওপরের দিকে, ভিও ওপরের দিকে, জি সবসময় ডাউনওয়ার্ড নিচের দিকে থাকবে, তার মানে জিটা এখানে নেগেটিভ বসানো হয়েছে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এই সমীকরণটা হচ্ছে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা লাগাবো। ঠিক একই রকমভাবে আমরা যদি ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কী হবে সেটা আমরা এখনই দেখে নিচ্ছি। তোমরা দেখো খাতায় লিখে যাও। দেখো যদি ইউ প্রাথমিক গতিবেগে নিচের দিকে, দেখেছো নিচের দিকে গতিশীল করা, তাহলে ইউ গতিবেগ দিয়ে দেখো ডাউনওয়ার্ড মোশন দিয়েছে, তাহলে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, তাহলে ইউ নেগেটিভ, তাই তো? তাহলে ইউ ডাউনওয়ার্ড, এই ডাউনওয়ার্ড অ্যারো দেওয়া হচ্ছে ডাউনওয়ার্ড মোশনের জন্য, তাহলে নিচের দিকে নেগেটিভ। ভিও তাহলে অন্তিম অর্থাৎ টি সময় পরে যদি বেগ ভি ধরি সেটাও নিচের দিকে হবে, সেটাকেও নেগেটিভ। আর জি তো অলরেডি আমরা জানি জি হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে অ্যাক্সেলারেশনটা নেগেটিভ। তাহলে এই সমীকরণে দেখো এটা না ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। এই সমীকরণে দেখো ভিটাকে আমরা নেগেটিভ বসিয়েছি, আর ইউটাকেও দেখো নেগেটিভ বসিয়েছি, আর এটা এ হচ্ছে এখানে মাইনাস জি, তাহলে এটা মাইনাস জি বসানো হয়েছে। তাহলে সলভ করে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তাহলে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে ইউ প্লাস জিটি, আর আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এই দুটো সমীকরণ তোমাদেরকে একদম মনে রাখতে হবে। তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে হলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর যদি ডাউনওয়ার্ড মোশন হয় তখন সেক্ষেত্রে হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, ঠিক আছে? প্লাস ব্যবহার করব। এবারে আমরা চলে আসছি উলম্ব গতি। তাহলে উলম্ব গতিটা কি এখানে আমরা লিখে দিয়েছি, তুমি খাতায় লিখে নাও উলম্ব গতি কী। উলম্ব গতি অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, কোনো বস্তুকণাকে ইউ প্রাথমিক গতিবেগে ভূপৃষ্ঠ থেকে উলম্ব দিকে ছোড়া হলো, ঠিক আছে? এটাই তাহলে উলম্ব গতি। তাহলে এই অবস্থায় আমরা ধরছি বস্তুটা যত উপরে উঠবে তত গতিবেগ কী হবে, ক্রমশ কমতে থাকবে, এবং সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হবে। এটা খুব ভাইটাল পয়েন্ট। যখন আমি কোনো একটা বস্তুকে ছুঁড়বো উপরের দিকে, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হচ্ছে, তাহলে প্রথমে ছোড়ার সময় কিছুটা বেগ দিতে হবে তাকে উপরের দিকে, মনে করো ইউ বেগে ছোড়া হয়েছে, তাহলে সে যখন টপ পজিশানে যাবে এরকম উঠতে 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 সবসময় বেগটা কী হবে, আস্তে আস্তে কমছে, বেগ কমতে 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 এক সময় টপ পজিশানে এইখানে তার বেগটা ভি টপ এটা হয়ে যাবে জিরো। এই কথাটা এখানকার খুব গুরুত্বপূর্ণ, তোমাকে মাথায় রাখতে হবে। একেবারে টপ পজিশানে বেগ শূন্য হয়ে গেলে তারপরে কী হবে, বেগটা আস্তে আস্তে নিচের দিকে বাড়বে, কারণ ত্বরণটা নিচের দিকে আছে, তাহলে বেগ আবার আস্তে আস্তে করে বাড়বে, কারণ সবসময় আমরা জানি অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে। তাহলে যখন ওপরের দিকে যাচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি মন্দনে যাচ্ছে, আবার যখন নিচের দিকে আসবে তখন ত্বরণে নামবে, তার মানে বেগটা আস্তে আস্তে কী হবে, বাড়বে। তাহলে উপরের দিকে ওঠার সময় বেগ ক্রমশ কমতে থাকে, আর নিচে নামার সময় বেগ ক্রমশ বাড়তে থাকে। তার মানে একদম টপ পজিশনে বেগ হয় শূন্য। এই জায়গাটা ধারণা তোমাকে রাখতে হবে। এবার দেখো আমরা সর্বোচ্চ পজিশনে যেহেতু বেগ শূন্য হয়, এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেব যে টপ পজিশনে উঠতে তাহলে কতটা সময় লাগবে, ঠিক আছে? তাহলে টপ পজিশনে উঠতে সময় লাগবে, দেখো আমরা যেহেতু আপওয়ার্ড মোশন, তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা কি জানি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি ফর্মুলা, তাই তো?
সাধারণ ফর্মুলা আমরা জানি কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে দেখো যদি আপওয়ার্ড মোশন ধরি তাহলে একটা বস্তুকে এখানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ছোঁড়া হয়েছে, তাহলে ইউ বেগে ছোঁড়া হয়েছে, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে ওপরের দিকে, একদম টপ পজিশানে আসছে, তাহলে টপ পজিশানে আমি বেগটা ধরেছি ভি, ভি ইকুয়ালস টু এটা 0, একদম টপ পজিশানে বেগ 0 হবে। তাহলে দেখো আপওয়ার্ড মোশন, তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে একদম টপ পজিশানে ভি 0 বসিয়ে দাও, তাহলে ইউ মাইনাস জি এটাকে টি আপ করে দিচ্ছি, ঠিক আছে, টি আপ আপওয়ার্ডের মোশনে। তাহলে টি আপ এখানে পেয়ে যাচ্ছি ইউ বাই জি, এটা হচ্ছে দেখো। তার মানে এই টপ পজিশান ছোড়া থেকে একদম টপ পজিশানে উঠতে এই যে সময়টা লেগেছে, এই সময়টাকে আমি ধরছি টি আপ, আপওয়ার্ড মোশনের জন্য এই আপ অ্যারোটা দিয়েছি, ঠিক আছে। তার মানে ঠিক ডাউনওয়ার্ড মোশনের জন্য আমি তাহলে টি ডাউন লিখবো, টি ডাউনওয়ার্ড লিখবো, সেটা ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কতটা সময় লাগবে। তাহলে টি আপওয়ার্ড হচ্ছে ইউ বাই জি, এটা আমাদের এখানে প্রুফ হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, জাস্ট এই কনসেপ্টটা রাখলেই তুমি পেয়ে যাবে। ভি ইকুয়ালস টু 0 পুট করবে, ঠিক আছে, এখানে করে দেওয়া হয়েছে দেখো টি ইকুয়াল টু ইউ বাই জি। এবার দেখো সর্বোচ্চ উচ্চতা আরোহণ, অর্থাৎ কতটা উপরে বস্তুটা উঠবে, সর্বোচ্চ উচ্চতা। সেই সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য তোমাকে একটা ছোট্ট দেখো ফর্মুলা লাগিয়েছি আমি, ভি স্কোয়ারের ফর্মুলা লাগালেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য কি ব্যাপারটা দেখো, তাহলে প্রথমে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমরা কি করেছি না ইউ প্রাথমিক বেগ দিয়ে সোজা উপরের দিকে, ইউ প্রাথমিক বেগ দিয়ে সোজা উপরের দিকে ছড়ে দিয়েছি। তাহলে একদম টপ পজিশানে কি জানি আমরা, তার বেগটা হয়ে যাবে 0। তাহলে এই যে টপ পজিশানে ওঠার জন্য দেখো এই যে দূরত্বটা কতটা সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, এই হাইটটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি ভি স্কোয়ারের ফর্মুলা লাগাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS, এটা হচ্ছে ফর্মুলা, 2GH করে দিই, 2GH মাইনাস দেওয়া হয়েছে কারণ উপরের দিকে মোশন বলে। তাহলে ভি হচ্ছে 0, একদম টপ পজিশনে বেগ 0 করে দাও, তাহলে 0 ইউ স্কোয়ার মাইনাস 2GH, এই এইচটাকে আমরা এখানে এইচ ধরেছি, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইচ সমান তাহলে ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। তাহলে এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণ, কতটা উপরে উঠবে, এই দেখো ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। তাহলে আমরা দুটো তথ্য পেয়ে গেলাম, সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে এবং সর্বাধিক উচ্চতা কতটা উঠবে, সেই দুটো আমরা পেয়ে গেলাম। এবারে দেখো আমরা অবরোহণের সময়কাল, অর্থাৎ টপ পজিশানে উঠতে যে সময়টা লেগেছিল সেখান থেকে নেমে আসতে কতটা সময় লাগবে। যেমন আগেরটায় আমরা বের করেছি কি না টপ পজিশানে উঠতে কতটা সময় লেগেছিল আমরা বের করেছি, কিন্তু এখন দেখব ওই অবরোহণের সময়কাল, ঠিক আছে। ছবিটা এলো না, ছবিটাকে আরেকবার কপি করে নিই। এই দেখো এখানে আমি ছবিতেই দেখো তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা খাতায় এঁকে নাও। এখানে দেখো ছোড়া হয়েছে, তাহলে এটা হচ্ছে নিক্ষেপ বিন্দু বা প্রক্ষেপ বিন্দু, এখান থেকে ইউ গতিবেগে বস্তুটাকে উপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে দেখো একদম টপ পজিশনে বেগ তার হয়েছে 0, এই ওঠার জন্য এই যে সময়টা লেগেছে টি আপ অ্যারো দেওয়া হয়েছে, এটা আমরা বের করেছি ইউ বাই জি, যেটা আগের প্রবলেমেই আমরা সলভ করেছি। এখন আমরা বের করতে চাচ্ছি যে এই টপ পজিশান থেকে একেবারে ভূমিতে পৌঁছতে, অর্থাৎ অবরোহণের সময়কাল, এখান থেকে এই নিচ পর্যন্ত পৌঁছতে কতটা সময় লাগছে, এটা দেখো টি ডাউন অ্যারো দিয়ে প্রকাশ করেছি, এটা বের করেছি। এটা বের করার জন্য ছোট্ট একটা ফর্মুলা লাগবে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা লাগিয়ে দাও, ঠিক আছে। তাহলে একদম দেখো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। প্রাথমিক বেগ দেখো যখন নিচের দিকে যাত্রাটা শুরু হচ্ছে, ঠিক প্রথম এখানে ইউটা ভিটা 0, তার মানে সেই 0 গতিবেগ নিয়ে আবার এখানকার নিচের দিকে গতিটা শুরু করবে, ঠিক আছে। আপওয়ার্ড মোশনের একদম শেষ বিন্দুতে গতিবেগ 0, তাহলে তখন ভি সমান 0 লিখেছি, সেটাই হচ্ছে কি ডাউনওয়ার্ড মোশনের স্টার্টিং। তাহলে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে সেটা হয় ইউ ইজিক্যাল টু 0, তাহলে এই ইজিক্যাল টু 0 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইউ ইজিক্যাল টু 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এবারে আমরা জানি, তাহলে এখান থেকে দেখো এসটা আমরা জানি, এস সমান কি ইউ স্কোয়ার বাই, এখানে এস হচ্ছে এইচ, তাই তো, এসের মান এইচ বসাচ্ছি, তাহলে এখান থেকে টি বেরিয়ে যাচ্ছে, টি সমান হচ্ছে √2 এইচ বাই জি, ঠিক আছে। এই টিটাকে আমরা অ্যাকচুয়ালি বসাবো টি ডাউন অ্যারো বসাই, টি ডাউন অ্যারো নিচে নামার সমান, টি ডাউন অ্যারো, এটা হচ্ছে এইটা। এখানে মানটা বসাও √2 এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই
টোয়াইস জি, আর অলরেডি একটা জি আছে, এই জি, তার মানে এটাকে সলভ করে দেখো, 2 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে গেল, আর জি স্কোয়ার, ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তার মানে রুট ওভার ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তার মানে ইউ বাই জি। তাহলে দেখো ওই ওঠার সময় লেগেছিল টি আপ হয়েছিল ইউ বাই জি, আবার টি ডাউন অর্থাৎ ডাউনওয়ার্ড মোশনের যে সময়টা লাগবে সেটাও হচ্ছে ইউ বাই জি। তাহলে দুটোই হচ্ছে ইকুয়াল, আমাদের এখানে প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে উঠতে যে সময়টা লাগছে ইউ বাই জি, পড়তেও সেই একই সময় লাগবে ইউ বাই জি। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট অর্থাৎ এই উপরের দিকে উঠে এবং আবার নিচে পড়তে অর্থাৎ নিক্ষেপ বিন্দুতেই আবার ফিরে আসতে যে সময়টা লাগবে সেটাকে আমরা বলছি টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, এই টাইম অফ ফ্লাইটটা হচ্ছে তাহলে ওঠার সময় আবার নিচে নামার সময়, তার মানে এটা হচ্ছে ইউ বাই জি, আর এটা ইউ বাই জি, তার মানে হয়ে গেল টোয়াইস ইউ বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইটটা পেয়ে গেলাম, টি লেখা হচ্ছে টোয়াইস ইউ বাই জি। ঠিক আছে, এটা ক্লিয়ার লাগবে। তাহলে প্রাথমিক গতিবেগ জানা থাকলে, অভিকর্ষতন্ত্র তোমার জানা আছে, তাহলে টাইম অফ ফ্লাইটটাও পেয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা প্রত্যাবর্তন বেগটা নির্ণয় করতে চলেছি। এই প্রত্যাবর্তন বেগ ব্যাপারটা কি একটু জেনে নেওয়া যাক। প্রত্যাবর্তন বেগ অর্থাৎ এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়েছি সেটা হচ্ছে নিক্ষেপ বেগ, অর্থাৎ নিক্ষেপ বেগ হলো ইউ। ঠিক আছে, তাহলে নিক্ষেপ বেগ এটা হচ্ছে ইউ। ওই নিক্ষেপ বিন্দুতে যখন বস্তুটা ফিরে আসছে তখন সেই যে গতিবেগটা, সেই গতিবেগটা কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি, এটাকে আমরা বলছি প্রত্যাবর্তন বেগ। ঠিক আছে, তাহলে আমরা মূলত একটা ছোট্ট কনসেপ্ট লাগাবো। দেখো আমরা পেয়ে গেছি কি, জাস্ট আপওয়ার্ড মোশন ধরছি, তাহলে বস্তুটাকে উপরের দিকে যেহেতু ছোড়া হয়েছে তাহলে আপওয়ার্ড মোশন। ঠিক আছে, ডিউরিং আপওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশনে, আপওয়ার্ড মোশনে কী হচ্ছে, আমরা ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি, এটা ফর্মুলা জানি। তাহলে ভি ইকুয়ালস টু নির্ণয় করতে চাচ্ছি, ইউ তার ইউ থাকলো মাইনাস জি, এই টিটাকে আমরা টোটাল টাইম অফ ফ্লাইট করে দিই। ঠিক আছে, কারণ এইখান থেকে এইখানে নিক্ষেপ বিন্দু থেকে তার যে একদম ওই আবার নিক্ষেপ বিন্দুতে পৌঁছতে যে সময়টা লেগেছে সেটা আমরা বের করেছি আগে। দুটোর ক্ষেত্রে দেখো টাইম অফ ফ্লাইট, তাই তো, টাইম অফ ফ্লাইট যেটা বের করেছি, টাইম অফ ফ্লাইট, এই টাইম অফ ফ্লাইট মানে 2u বাই জি, অর্থাৎ যেখান থেকে ছোড়া হয়েছিল সেইখানে আবার ফিরে আসছে, সেই সময়টা হচ্ছে টি সমান 2u বাই জি। তার মানে এই 2u বাই জি টাইম পরে তার যে বেগটা সেটাই হবে তার ওখানে প্রত্যাবর্তন বেগ। ঠিক আছে, তাহলে এই টির ভ্যালুটা আমরা বসিয়ে দিই, ইউ মাইনাস জি, টির ভ্যালু হচ্ছে টোয়াইস ইউ বাই জি। তাহলে এটাকে সলভ করো, তাহলে জি কেটে যাচ্ছে, ইউ মাইনাস ইউ, তার মানে মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে দেখো অন্তিম বেগটা হলো মাইনাস ইউ, তাই তো হচ্ছে। দেখো ছবিতে যে বেগে ছোড়া হয়েছিল সেটা উপরের দিক, তাহলে উপরের দিকে হলে প্লাস ইউ, যখন নিক্ষেপ বিন্দু থেকে আবার ফিরে আসছে তখন তার বেগ দেখো নিচের দিকে, তাহলে এটা হয়ে গেল মাইনাস ইউ। তাহলে মানে সমান কিন্তু উল্টো দিকে। ঠিক আছে, তার মানে প্রক্ষেপ বেগ, এই দেখো প্রক্ষেপ বেগ সমান মাইনাস প্রত্যাবর্তন বেগ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। যে বিন্দুতে যে বেগে ছোড়া হয়েছে সেই বিন্দুতে সেই বেগে আসবে কিন্তু উল্টো দিকে, দিকটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে আসছি। এবারে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা, ওইটার থেকেই কাছাকাছি একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা, যে যখন আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়বো সেই উপরে ছোড়ার সময় যে কোনো পয়েন্টে, অ্যাট এনি পয়েন্ট, তার যে ভেলোসিটি হবে সেটা আমরা দেখব যে নিচে নামার সময় সেই জায়গায় বেগটা একই হবে। দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমি এই ইউ বেগে উপরের দিকে ছুঁড়েছি, তাহলে বস্তুটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে উঠছে উঠছে, অ্যাট এনি পয়েন্ট, এই জায়গাটায় মনে করো, এটাকে এ নাম দাও, এই এ পয়েন্টে তার বেগ হচ্ছে, দেখো আপওয়ার্ড ভেলোসিটি হচ্ছে ভি আপ। ঠিক আছে, এই দূরত্বটা আমি ধরেছি এক্স, এক্স উচ্চতায় উঠে তার বেগ হয়েছে ভি আপওয়ার্ড। দেখো উদ্ধারণের সময়, তার মানে আপওয়ার্ড মোশনের সময় ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আমি বেগ ধরেছি ভি আপওয়ার্ড, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gx, এখানে উচ্চতাটা হচ্ছে এক্স, দেখেছো এক্স উচ্চতায় উঠেছে তার বেগটা বের করেছি, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। এবারে দেখো যখন বস্তুটা আবার সর্বোচ্চ প্রান্ত পৌঁছে যাবে তখন তার বেগ হয়ে যাবে 0, তার মানে আবার ওই ইউ ইজিক্যাল টু 0 নিয়ে সে আবার নিচের দিকে পড়বে। ঠিক আছে,
তাহলে ওই পয়েন্টে যখন আবার এসে যাবে তখন তার বেগটা আমি বের করতে চাচ্ছি। সেই অবস্থায় লক্ষ্য করে দেখো, টোটাল হাইটটা যদি এইচ হয়, তার থেকে এক্স দূরত্ব এখানে কভার হয়ে গেছে, তাহলে এদিকটা হচ্ছে এক্স, তাহলে এদিকটা এক্স, পুরোটা এইচ, তাহলে নিশ্চয়ই উপরের অংশটা এইচ মাইনাস এক্স, তাই তো? তাহলে এখান থেকে টপ পয়েন্ট থেকে এইচ মাইনাস এক্স তাকে ট্রাভেল করতে হচ্ছে, তখন বেগটা কত বের করবো? তাহলে সেইটা এখানে করেছি। দেখো অবরোহণের সময়, তাহলে ডাউনওয়ার্ড মোশনের সময় দেখো ওই ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি এক্স উচ্চতা হয় তাহলে টপ পয়েন্ট থেকে হবে এইচ মাইনাস এক্স উচ্চতা। তাহলে দেখো আমি ভি ডাউনওয়ার্ড মোশনে বসিয়েছি ইউ স্কোয়ার, তাহলে কারণ ডাউনওয়ার্ড মোশনে প্রাথমিক বেগটা 0, টোয়াইস জি, আর এসের জায়গায় দেখো এইচ মাইনাস এক্স, অর্থাৎ সে কতটা এই দূরত্ব ট্রাভেল করেছে। ডাউনওয়ার্ড মোশনে দেখো, ডাউনওয়ার্ড মোশনে এই টপ পয়েন্ট থেকে এই পর্যন্ত এসেছে, তাহলে পুরোটা ছিল এইচ, তার থেকে এই পাশটা এক্স, তাহলে বাদ দিলাম, তাহলে নিশ্চয়ই এটা এইচ মাইনাস এক্স, ঠিক আছে? এইচ মাইনাস এক্স দূরত্ব ট্রাভেল করেছে। এবার ওখান থেকে আমি কি বের করলাম? তাহলে দেখো টোয়াইস জি, ওই এইচের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাহলে টোয়াইস জি ইউ স্কোয়ার বাই টোয়াইস জি মাইনাস এক্স। এটাকে সলভ করো, এটা সলভ করলে দেখো ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স, যেটা তুমি দেখো ভি আপওয়ার্ড মোশনের স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি তথ্য? এবং এখানে ভি ডাউনওয়ার্ডের স্কোয়ার সমান ভি আপওয়ার্ডের স্কোয়ার, তাই তো? তাহলে আপওয়ার্ড মোশনের সময় যা বেগ ছিল ডাউনওয়ার্ড মোশনের সময় তাই বেগ, ঠিক আছে? কিন্তু এটা মানে ধরা হয়েছে, তাহলে অভিমুখ যদি ধরা হয় তাহলে নেগেটিভ একটা আসবে এটা, তাহলে মান সমান শুধু অভিমুখটা উল্টো দিকে। তাহলে তোমাকে যদি বলা হয় যে যে কোনো বিন্দুতে তার গতিবেগ ওঠার সময় যা হবে নামার সময় তাই, এই উদ্ধারণের সময় যে কোনো বিন্দুতে গতিবেগ আর অবরোহণের সময় সেই বিন্দুতে গতিবেগ সমান, কিন্তু নেগেটিভ মানে সমান, অভিমুখটা বিপরীত হবে। এটা প্রুভ করলাম আমরা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রুভ করব। আমরা এখানে প্রুভ করতে চলেছি, দেখো ঊর্ধ্বারোহণের সময় অর্থাৎ আপওয়ার্ড মোশনের সময় শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে শেষ 1 সেকেন্ডে কতটা পথ গেল সেইটাই দেখো অবরোহণের সময় অর্থাৎ ডাউনওয়ার্ড মোশনের সময় প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দুটো সমান হবে। অর্থাৎ এটা যদি আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ছি, এখান থেকে যখন উপরের দিকে ছুঁড়েছি এইখানে ইউ বেগে ছোঁড়া হয়েছে, তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠবে, উঠতে 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 কী হচ্ছে একদম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে। তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগে, ঠিক আছে, তাহলে এখানে 1 সেকেন্ডে সে যতটা দূরত্ব ট্রাভেল করলো ওঠার সময়, ঠিক আছে, এটা এখন নামবে, আবার নামার সময় কী হবে, এখান থেকে 0 বেগ থেকে আবার স্টার্ট করবে, সেই 1 সেকেন্ড সময়ে দেখাবো যে একই দূরত্ব ট্রাভেল করবে, ঠিক আছে? তার মানে আপওয়ার্ড মোশনের সময় শেষের 1 সেকেন্ড আর ডাউনওয়ার্ড মোশনের সময় ফার্স্ট 1 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে ওই অতিক্রান্ত দূরত্বটা সমান হবে। তুমি যদি সাধারণভাবে করতে চাও, এই আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এখান থেকে যদি বের করতে চাও তাহলে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম করে করবে কি না, টোটাল সময়টা লাগবে তার ইউ বাই জি, সেখান থেকে 1 সেকেন্ড কমে তার দূরত্ব বের করবে, তাহলে এই দূরত্বটা হচ্ছে ইউজি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর পুরো দূরত্ব অতিক্রান্ত হচ্ছে এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই টোয়াইস জি, যে ডিফারেন্স করবে তাতে অনেক সময় লেগে যাবে। ওই কনসেপ্ট আমরা দেখো এটা বের করে দিচ্ছি কীভাবে, গ্রাফিক্যালি আমরা এটাকে খুব সহজে বের করে দেবো। কীরকম করছি লক্ষ্য করো। তাহলে আপওয়ার্ড মোশন আর ডাউনওয়ার্ড মোশনকে আমি গ্রাফে প্লট করেছি, ঠিক আছে? আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে দেখো এই যে ঊর্ধ্বারোহণ, যখন বস্তুটাকে উপরের দিকে ছোঁড়া হয়েছে ইউ বেগে, উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাহলে ইউ বেগে যখন উপরের দিকে ছোঁড়া হবে তাহলে কী হচ্ছে, তাহলে মন্দন নিয়ে উপরে উঠবে, তাই তো? তাহলে মন্দন নিয়ে উপরে উঠেছে, দেখো এই মন্দন নিয়ে আস্তে আস্তে এই যে মন্দন হচ্ছে, দেখো আস্তে আস্তে মন্দন হয়ে 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 এক সময় তার গতিবেগটা 0 হয়ে গেছে, এবং টপ পয়েন্ট, এটা তোমার যাচ্ছে টপ পয়েন্ট, তাতে সময় লেগেছে মনে করো টি সেকেন্ড, ঠিক আছে? তাহলে এর শেষ 1 সেকেন্ড, তাহলে আমি যদি টি থেকে 1 সেকেন্ড কম ধরি তাহলে টি মাইনাস 1 সেকেন্ড, তাহলে এই যে টি মাইনাস 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা ধরছি এস, ওই আপওয়ার্ড মোশন আর শেষ 1 সেকেন্ড, ঠিক আছে? এবারে যদি আমি নিচের দিকে নামার ক্ষেত্রে ধরি ডাউনওয়ার্ড মোশন, তাহলে ডাউনওয়ার্ড মোশনে কী হচ্ছে, ইউ ইজিক্যাল টু 0 থেকে স্টার্ট হবে এবং নিচের দিকে অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে আস্তে আস্তে করে বাড়বে বেগটা, এখানে এসে সর্বোচ্চ বেগ হবে কিন্তু প্রাথমিক বেগের সমান হবে, তার মানে এটা মাইনাস ইউ এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো? আমি এখানে মাইনাসটা ধরছি না, আমি মানটা শুধু ধরছি।
তাহলে দেখো জিরো থেকে স্টার্ট হচ্ছে, জিরো থেকে বেগ স্টার্ট হতে হতে দেখো এটা হচ্ছে ইউ, তাহলে এইখানে এসে তার শেষ হয়ে যাচ্ছে। একই সময় লাগবে, কারণ ওঠার সময় পড়ার সময় একই লাগে, আমরা জানি টি সেকেন্ড। তার প্রথম 1 সেকেন্ড, অর্থাৎ এই 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা সেইটা, তাহলে এইটা হচ্ছে এস ডাউনওয়ার্ড প্রথম 1 সেকেন্ডে। এই দুটো ক্ষেত্রফল দেখো সমান দেখাতে পারলেই আমার এটা প্রুফ হয়ে যাবে। এটা হচ্ছে ওপরে ওঠার সময় শেষের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হচ্ছে উপরে ওঠার সময় নিচে নামার সময় প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই তো? এটা হচ্ছে আপওয়ার্ড মোশনে, এই লেখাই আছে আপওয়ার্ড মোশন, আর এই অরেঞ্জ কালারটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশনের সময়। তাহলে এখন আমি প্রুফ করব। প্রুফ করার জন্য দেখো তাহলে তোমাকে, আচ্ছা প্রুফ করে দিচ্ছি, এখানে প্রুফ করা নেই। দুটো ক্ষেত্রফল বের করো। এই এস, এটা এর ক্ষেত্রে কি হবে না ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 1 কারণ 1 সেকেন্ড অন্তর, তাহলে 1 ইন্টু উচ্চতা, এই উচ্চতাটা কত হবে, তাহলে 1 সেকেন্ডের যে মন্দন হয়, কারণ 1 সেকেন্ডের মন্দন আমরা জানি জি, তাহলে এটা হবে জি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জি/2, এই এরিয়াটা হবে জি/2। আবার এপাশে দেখো এটা হচ্ছে ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে দেখো সেই 1 সেকেন্ড, আর উচ্চতা 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি মানে সেই ত্বরণটা, তাই তো? তাহলে জি, তাহলে এটাও হচ্ছে জি/2। তাহলে উভয় ক্ষেত্রে দেখো জি/2 হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, এটা খেয়াল রাখবে। তাহলে আপওয়ার্ড মোশনের সময় বস্তুটাও যখন উঠছে, ওঠার সময় একদম টপ পয়েন্টে পৌঁছানোর ঠিক আগের 1 সেকেন্ডে যে দূরত্বটা যাবে, ঠিক আছে? এপাশে আপওয়ার্ড মোশনের সময় শেষের 1 সেকেন্ড, ঠিক আছে? শেষের 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে। ডাউনওয়ার্ড মোশনের সময় প্রথম 1 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে, দুটো সমান, আমরা প্রুফ করে দিলাম। এই আইডিয়াটা খেয়াল রাখবে। তোমাকে একটা অঙ্ক দেবে হয়তো যে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, ঠিক আছে? তাহলে তার উপরে ওঠার সময় শেষের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তারপরে ওইভাবে তুমি না গিয়ে তুমি বলবে তাহলে টপ পয়েন্ট থেকে 1 সেকেন্ডে কতটা সে নামবে সেটা বের করে দিবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসবে। ওকে, বেশ, আমরা আসছি নেক্সট পয়েন্টে। এখন দেখো স্থির অবস্থা থেকে মনে করো কোনো একটা বস্তুকে আমরা নিচের দিকে ফেলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু, প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1, দ্বিতীয় 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2, তৃতীয় 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3। তার মানে একটা বস্তুকে আমরা স্থির অবস্থা থেকে ফেলে দিচ্ছি, U=0 থেকে উপর থেকে ফেলা হয়েছে, তাহলে নিচের দিকে সে পড়তে থাকবে। তাহলে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্বটা গেছে সেটা হচ্ছে S1, তারপরের 1 সেকেন্ডে যে দূরত্বটা যাবে এটা হচ্ছে 1 সেকেন্ড, পরের 1 সেকেন্ড সেটা হচ্ছে S2, তারপরের 1 সেকেন্ডে দূরত্বটা গেল S3। তোমাকে এই S1 S2 S3-র রেশিও বের করতে হবে, S1 S2 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 S3 কত হবে, এটা আমরা এখানে বের করব, ঠিক আছে? তাহলে দেখো তার জন্য কি করেছি, তাহলে প্রথমে আমরা 1 সেকেন্ড অন্তর অন্তর যে দূরত্বটা যাবে সেটা বের করার চেষ্টা করছি। দেখো তাহলে দূরত্ব ওঠার জন্য, তাহলে যেহেতু ডাউনওয়ার্ড মোশন, তাহলে আমরা S=ut + হাফ gt² ফর্মুলা ইউজ করছি। তাহলে ইউ হচ্ছে 0 কারণ প্রাথমিক গতিবেগ 0, তাহলে হাফ gt², প্রথম 1 সেকেন্ডের জন্য টির জায়গায় 1 বসানো হয়েছে, তাহলে দেখো g/2, তাহলে S1-এর ভ্যালু পেয়ে গেলাম g/2। ঠিক তার পরের 1 সেকেন্ডে বের করতে চাচ্ছি, তাই তো? তাহলে পরের 1 সেকেন্ড মানে দেখো প্রথম থেকে কিন্তু 2 সেকেন্ড, তাই তো? তাহলে এদিকটা 1 সেকেন্ড, এখানটা 1 সেকেন্ড, তাহলে মানে মোট 2 সেকেন্ডে কতটা গেছে বের করে নিই। তাহলে S2 মানে হচ্ছে এই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে দেখো আমরা 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে না, ইউ তো 0, তাহলে ইউটিটা 0 হয়ে গেল, প্লাস হাফ gt², টের জায়গায় 2 বসিয়ে দিয়েছি, হাফ gt², এটা হচ্ছে 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা আছে, তাহলে g/2 বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে টোয়াইস g মাইনাস g/2, তার মানে 3g/2, তাহলে S2 হয়ে গেল, S2-র ভ্যালু হয়ে গেল 3g/2, আর এটা হচ্ছে g/2। এবার ঠিক একই রকমভাবে S3 বের করব। তাহলে S3 মানে প্রথম থেকে দেখো এটা 1 সেকেন্ড, এদিকে 1 সেকেন্ড, আবার এইদিকে আসছে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে যে পথটা গিয়েছে মাইনাস S2 করে দেবো, ঠিক আছে?
তাহলে দেখো 3 সেকেন্ডে যে দূরত্বটা গেল S3 মাইনাস S2 করতে হবে। তাহলে S3 মানে দেখো ইউ যেহেতু 0, তাহলে ইউ টিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে হাফ জি টি স্কোয়ার, টির জায়গায় 3 বসিয়েছি, মাইনাস ওই S2 ভ্যালু তো এইটা, এটা ডিফারেন্স করো, ডিভাইস করলে 9/2g মাইনাস 3/2g, তাহলে 5g/2, তাহলে S3টার ভ্যালু পেয়ে গেলাম 5g/2। তাহলে রেশিও করো, তাহলে প্রথমটা হচ্ছে g/2, তারপরটা 3g/2, তারপরটা 5g/2, তাহলে দেখতেই পাচ্ছ রেশিওটা হবে S1:S2:S3 সমান হচ্ছে 1:3:5। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। যখন একটা বস্তু অবাধে স্থির অবস্থা থেকে পড়বে, কন্ডিশনটা কিন্তু স্থির অবস্থা থেকে পড়তে হবে, আর অবাধে অর্থাৎ অভিকর্ষক ত্বরণ নিয়েই পড়বে, A=G নিয়ে পড়বে, তাহলে যে কোনো সমান সময়ের অবকাশ যদি হয়, অর্থাৎ ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যে দূরত্ব অতিক্রম করবে সেটা 1:3:5:7:9 এরকম চলে যাবে, অড সংখ্যায় আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, আমরা কাজে লাগাবো অঙ্কের ক্ষেত্রে। এবারে নেক্সট প্রবলেমে আসছি। ঠিক একই জিনিসটা দেখো একটু উল্টা করা হয়েছে, সেটা হলো সেক্ষেত্রে আমরা করেছিলাম ইকুয়াল ডিস্টেন্সের জন্য বের করেছিলাম ইকুয়াল টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, কিন্তু এখন আমরা বের করবো দেখো ইকুয়াল ডিস্টেন্সের জন্য কতটা টাইম লাগবে। ঠিক আছে, সেই অঙ্কটাকেই পাল্টে দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, তাহলে u=0, ঠিক আছে, তাহলে স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে u=0। তাহলে প্রথম দেখো, প্রথম x দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছে সেটাকে ধরছি t1, ঠিক আছে, প্রথম x দূরত্ব অতিক্রম করতে t1 সময় লেগেছে, অবশ্যই অবাধে পড়ছে, অর্থাৎ a=g, তাহলে স্থির অবস্থা থেকে পড়বে, অবাধে পড়বে, এটা হচ্ছে কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, ইকুয়াল টাইম, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল। দেখো ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, আগেরটাই ছিল ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল। প্রথম x দূরত্ব যেতে সময় লেগেছে t1 সেকেন্ড, তারপরের x দূরত্ব যেতে সময় লেগেছে t2 সেকেন্ড, তারপরের x দূরত্ব যেতে সময় লাগছে t3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে এই t1:t2:t3। তাহলে প্রথমে আমি দেখো u=0, তাহলে আমি s ফর্মুলা বসিয়েছি, তাহলে s=ut + 1/2gt² ফর্মুলা হয়। তাহলে প্রথম x দূরত্ব গেছে, সময় লেগেছে t1, তার জন্য বসিয়ে দেবো s এর জায়গায় x u ½ g t1², এখান থেকে t1 বেরিয়ে গেল, t1 = √2x/g, এটা হচ্ছে প্রথম x দূরত্ব যাওয়ার জন্য সময়। ঠিক পরের দেখো 2x এর ক্ষেত্রে আমরা লাগাবো, তাহলে 2x দূরত্ব যেতে সময় লেগেছে কত, t1 + t2, তাই তো। তাহলে আমি লিখতে পারছি দেখো s এর জায়গায় 2x বসিয়েছি, u তো 0 + ½ g t², টির জায়গায় t1 + t2, অর্থাৎ এই প্রথম থেকে এই পর্যন্ত আসতে যে সময় লেগেছে 2x দূরত্ব দেখো x + x 2x, সময় লেগেছে t1 + t2, সেটা বসিয়েছি, দেখো সময়টা t1 + t2, s এর জায়গায় 2x, তাহলে এখান থেকে t1 + t2 পেয়ে গেলাম √4x/g। ঠিক একই রকম দেখো প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত দূরত্ব দেখো x + x + x, অর্থাৎ 3x, টাইম হচ্ছে t1 + t2 + t3, দেখো t1 + t2 + t3, তাহলে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো t1 + t2 + t3 সমান √6x/g। তাহলে আমরা প্রথমে t1 পেয়ে গেলাম, t1 + t2 পেয়ে গেলাম, আর t1 + t2 + t3 পেয়ে গেলাম। এবার আমরা কী করবো না, ওখান থেকে জাস্ট রেশিওটা বের করতে চাচ্ছি, t1:t2:t3। তার জন্য দেখো কি করলাম, আমাদের এটা জানা হয়েছে যে t1 সমান ভ্যালু পেয়ে গেছি, t1 এর ভ্যালু হচ্ছে √2x/g, তাহলে t1 + t2 হচ্ছে √4x/g। আর তাহলে এখান থেকে দেখো t2 যদি বের করতে চাই, তাহলে t2 থেকে এটা থেকে t1 বিয়োগ করে দিয়েছি, t1 এর ভ্যালু আমরা জানি, t1 এর ভ্যালু বসিয়ে দিয়েছি, তাহলে দেখো এসে গেছে এই √2x/g কমন নেওয়া হয়েছে, √2x/g যদি কমন নেই তাহলে √2 - √1, ঠিক আছে। ঠিক একই রকমভাবে দেখো লাস্টেরটা যেটা ছিল t1 + t2 + t1 + t2 + t3, এইটা সমান ছিল √6x/g। তাহলে ওখান থেকে আমি t3 বের করেছি, t3 সমান কী হচ্ছে, তাহলে √6x, এই √6x/g মাইনাস ওই t1 + t2 তো আমার সেখানে জানা আছে, t1 + t2 মানে √4x/g, ঠিক আছে। তাহলে √4x/g, তাহলে এটা হচ্ছে √4x/g। তাহলে এখান থেকে যদি কমন নাও তাহলে কী পাচ্ছ, √2x/g কমন নাও, 2x/g
টু এক্স বাই জি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো রুট থ্রি মাইনাস রুট টু, এটা তাহলে টি ওয়ান ইজ টু টি টু ইজ টু টি থ্রি যদি করা হয় টি ওয়ান ইজ টু টি টু ইজ টু টি থ্রি সমান দেখো ওয়ান ইজ টু, প্রথমটায় ওয়ান থাকবে তাহলে রুট ওভার টু এক্স বাই জি সবে কেটে যাবে, তাহলে তারপরটায় হবে রুট টু মাইনাস রুট ওয়ান, তারপরটায় হবে রুট থ্রি মাইনাস রুট টু, এরকম করে চলতে থাকবে। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, এটাও আমরা একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা ইকুয়াল কী রয়েছে, ডিস্টেন্স না ইকুয়াল টাইম। এখানে দেখো এক্স আর এক্স এক্স সমান আছে, তাহলে এটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে। আগেরটা আমরা করেছিলাম ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। তাহলে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল যদি হয় সেক্ষেত্রে দূরত্বের অনুপাত হচ্ছে ফর ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। কেন? আমরা দেখছিলাম যে প্রত্যেক 1 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছিল, প্রথম 1 সেকেন্ডে দূরত্ব গেছে S1, তারপরের 1 সেকেন্ডে গেছে S2, তারপরের 1 সেকেন্ডে গেছে S3, তাহলে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল হয়ে গেল প্রত্যেকটা 1 সেকেন্ড করে। সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি 1:3:5। এখানে কি পেলাম, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল যদি হয় সেটাই পাল্টে যাচ্ছে। দেখো ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল হলে তার টাইম রেশিও পাবো, তার টাইম রেশিও হচ্ছে 1:√2 মাইনাস 1 আর √3 মাইনাস √2, তার মানে এটাকে বেড়ে যাবে। তারপরটা যদি বের করতাম তাহলে আসতে হতো √4 মাইনাস √3, এরকম করে চলে যাবে। ক্লিয়ার? এটা বাড়তেছে, দেখো এটা 1 ছিল তাহলে 2 হলো, 3 হলো, তারপরে 4 হবে, এদিকটা দেখো 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, এরকম করে বেড়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালের জন্য, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল। খেয়াল রাখবে, খুব দুটো ইম্পর্টেন্ট একটা রিলেশন। এবারে আমরা নেক্সট প্রবলেমে এসে যাচ্ছি। একটা বস্তুকে যখন আমরা ওপর থেকে নিচের দিকে ফেলবো, একই সময়ে আরেকটা বস্তুকে নিচের থেকে উপরের দিকে ফেলবো, তাহলে তখন কত সময় পরে তারা মিট করবে। ঠিক আছে, প্রবলেমটা তোমরা পজ করে ভিডিওটাকে পজ করে তুলে নাও। এখানটা এইচ উচ্চতার বাড়ি রয়েছে, ঠিক আছে, এই বাড়িটার উচ্চতা হচ্ছে এইচ, এই যে এইচ। এই বাড়ির ছাদ থেকে দেখো একটা বস্তুকে আমি V1 বেগে নিচের দিকে ফেলছি, একই সময়ে আরেকটা বস্তুকে মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে V2 বেগে উপরের দিকে ছোঁড়া হয়েছে। তাহলে কত সময় পরে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ টাইম অফ কলিশন যেটাকে আমরা বলছি। টাইম অফ কলিশন কত হবে, অর্থাৎ কত সময় পরে তারা এখানে মিট করবে, এটা আমরা বের করব। এটা বের করার জন্য দেখো এই ছোট্ট একটা ফর্মুলা আমরা বের করেছি, খুব ইজিলি এটা প্রুভ করে দিচ্ছি আমরা। তার জন্য দেখো আমরা কি করলাম না, বাড়ির উচ্চতা এইচ বলাই আছে, তাহলে ধরো টি সময় পরে তাদের সাক্ষাৎ হয়েছে, তাহলে টি সময়ে উপরের বস্তুরা যে দূরত্ব যাবে বের করব, আর সেই সময় নিচের বস্তুরা যে দূরত্ব অতিক্রম করবে বের করব। দুটো যোগ করলে নিশ্চয়ই এইচ হবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি দেখো প্রথমে যে বস্তুটাকে V2 বেগে উপরে দিয়ে ছোড়া হয়েছে সে টি সময়ে যে দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে এক্স, তাহলে উপরেরটা নিশ্চয়ই H মাইনাস এক্স হবে। ঠিক আছে, তাহলে দেখো উপরেরটার ক্ষেত্রে আমরা লাগিয়েছি, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে V1, তাহলে S ইজিক্যাল টু UT প্লাস হাফ GT স্কোয়ার, এই ফর্মুলা বসাচ্ছি। এসের জায়গায় দেখো এই যে দূরত্বটা H মাইনাস এক্স, প্রাথমিক বেগ V1 ইন্টু টি মাইনাস হাফ GT স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো উপরের দিকে উঠছে, তাহলে এখান থেকে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বের করবো কি হলো, দ্বিতীয়টার ক্ষেত্রে একই রকম, তাহলে এস হচ্ছে এই যে দূরত্বটা, তাহলে S ইজিক্যাল টু UT, এটা হচ্ছে আপওয়ার্ড মোশনে যাচ্ছে, তাহলে আপওয়ার্ডের সময় V ইজিক্যাল টু U মাইনাস GT, না আমরা বেস বলবো S ইজিক্যাল টু UT মাইনাস হাফ GT স্কোয়ার, এই সূত্রে বসাচ্ছি। তাহলে এসের জায়গায় এক্স, প্রাথমিক বেগ V2 আর টি তো দুটোই সমান হবে একই সময়, কারণ কলিশন হতে এর যতটা সময় লাগবে তারও ততটা সময় লাগছে, মাইনাস হাফ GT স্কোয়ার। তাহলে এই 1 আর 2 নম্বর সমীকরণ থেকে দেখো আমরা যদি যোগ করে দিই সরাসরি, তাহলে যোগ করে দিলে H প্লাস এক্স, তার সঙ্গে এক্স যোগ হলো, এই যে H মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে V1T আর V2T যোগ হলো, আর এইটা কেটে যাবে যোগ করলে। ঠিক আছে, তাহলে দেখো H সমান হয়ে যাচ্ছে T ইন্টু V1 প্লাস V2, ওখান থেকে পেয়ে গেলাম T সমান H বাই V1 প্লাস V2। খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা,
কারণ তোমাকে এখানে কীভাবে প্রবলেম দেবে, যে প্রবলেমটা দিবে ওপর থেকে একটা বস্তুকে ছোড়া হচ্ছে নিচের দিকে, তার বেগ দিয়ে দিল হয়তো 2 মিটার পার সেকেন্ড। নিচ থেকে একটা বস্তুকে উপর দিকে ছোড়া হচ্ছে, তার বেগ দিয়ে দিবে মনে করো 18 মিটার পার সেকেন্ড। তার টোটাল হাইটটা দিয়ে দিলে হয়তো 50 মিটার। তাহলে কত সময় পরে তারা কালিশন হবে? ঠিক আছে, জাস্ট দিয়ে দিবে কি হাইটকে এই দুটো ভেলোসিটি দিয়ে ভাগ করে দিবে, অর্থাৎ 2 + 18, এটা হয়ে যাবে তোমার সেকেন্ড। এত সেকেন্ড পরে তারা মিলতে হবে। ক্লিয়ার? তাহলে প্রবলেম করার সময় এটা খুব কাজে লাগবে, খেয়াল রাখবে T = h/v1 + v2। এটা মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। দুটো যেহেতু একই দিকে আসতেছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কী হবে? যোগ হবে, তাই তো? একই দিকে গেলে কী হচ্ছে, এ যদি v1 দূরত্ব যায়, সে যাবে v2 দূরত্ব, তাহলে মোট দূরত্ব গেল কত? v1 + v2। রিলেটিভ ভেলোসিটি দিয়ে মনে রাখার সুবিধা। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করছি, তোমরা ভালো করে শোনো। একটা বাড়ির ছাদ থেকে, একটা বাড়ি মনে করো h উচ্চতা একটা বাড়ি রয়েছে, এই বাড়ির ছাদ থেকে আমরা একই সঙ্গে 3টে বস্তুকে আমরা ছুঁড়ব। প্রত্যেকটার বেগ কিন্তু u, ঠিক আছে? প্রত্যেকটার প্রাথমিক বেগ u। একটা বস্তুকে সোজা নিচের দিকে ছুঁড়েছি, আরেকটাকে সোজা উপরের দিকে ছুঁড়েছি, আরেকটাকে অনুভূমিক দিকে ছুঁড়েছি, ঠিক আছে? দেখো, যেটাকে অনুভূমিক দিকে ছুঁড়েছি তার পড়তে সময় লেগেছে t, যেটাকে নিচের দিকে ছুঁড়েছি তার সময় লেগেছে t1 সেকেন্ড, আর যেটাকে উপরের দিকে ছোঁড়া হয়েছে তার পড়তে সময় লেগেছে t2 সেকেন্ড। এই t1, t2 আর টির সঙ্গে সম্পর্ক কি, এটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। খেয়াল করবে, যেটাকে অনুভূমিক দিকে ছুঁড়েছি সেটা t সময় লেগেছে, নিচের দিকেরটা t1 সেকেন্ড, আর উপরের দিকে যেটা ছোঁড়া হয়েছে সেটা t2 সেকেন্ড। এটা আমরা বের করতে চলেছি। তাহলে দেখো, প্রথমে আমরা এটা কি করে বের করব, খুব ইজি প্রসেসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি নিজে পারো ভিডিওটা পজ করে বের করে নাও, আর নাহলে আমার এখানে দেখো। প্রথমে দেখো, যখন বস্তুটাকে দেখো ইউ বেগে অনুভূমিক দিকে যখন ছুঁড়েছি, ঠিক আছে? এই পার্টটা দেখো, যখন অনুভূমিক দিকে ছোঁড়া হয়েছে তাহলে অনুভূমিক দিকে বেগ থাকবে, কিন্তু তার ডাউনওয়ার্ড বেগ কিন্তু 0, ঠিক আছে? অনুভূমিক দিকে বেগ ইউ, খেয়াল করবে, এটা হচ্ছে যদি x অক্ষ ধরি, তাহলে x অক্ষের দিকে যদি বেগ ইউ হয়, তাহলে এই y অক্ষের দিকে বেগ কিন্তু 0। তার মানে জাস্ট প্রাথমিক বেগটা 0, অর্থাৎ স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে যে সময় নিত সেটাই t লাগবে, ঠিক আছে? তারপরে দেখো, এই u = 0। তাহলে আমরা যদি বাড়ির হাইট যদি h, তাহলে আমরা লিখতে পারি s = এই ফর্মুলা বসাচ্ছি, s = ut + ½ gt²। এখানে ইউটা হচ্ছে 0, তাহলে ½ gt², এই ½ gt² = h। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। এবারে যখন বস্তুটাকে কি হচ্ছে, নিচের দিকে ছোঁড়া হচ্ছে, ইউ বেগে নিচের দিকে ছুঁড়েছি, তখন সময় লেগেছে কত? না t1। তাহলে নিচের দিকে ছোঁড়া হলে সেই একই ফর্মুলা বসাচ্ছি, এস এর জায়গায় h, ইউ t1 টাইমটা t1 + ½ gt1²। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। ঠিক একই রকমভাবে দেখো থার্ড ইকুয়েশনটা দেখো, যখন উপরের দিকে ছুঁড়ে ফেলা হয়েছে, তাহলে বস্তুটা প্রথমে উপরের দিকে উঠছে, তাই তো? তাহলে বস্তুটা যখন আপওয়ার্ডে ছোঁড়া হয়েছে তার ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে ফর্মুলা কি? s = ut - ½ gt²। এটা হচ্ছে আপওয়ার্ড মোশনের ফর্মুলা। এবারে দেখো, এই ফর্মুলাতে বসিয়েছি টির জায়গায় t2, এটা t2। এসটা দেখো, বস্তুটাকে ছুঁড়েছে উপরের দিকে, তাহলে আপওয়ার্ড মোশন কনসেপ্ট করছি, কিন্তু সে আসছে নিচের দিকে, তাই তো? কিন্তু তার মানে সরণটা হয়েছে কোনটা? আর সরণটা হয়েছে এই অংশটা, এই যে নিচের দিকে। তাহলে ছুঁড়েছি উপরের দিকে, সরণটা দেখো নিচের দিকে, নিচের দিকের জন্য আমরা এইচটাকে -h ধরবো, ঠিক আছে? তাহলে এসের জায়গায় -h বসাবো। তাহলে এই দেখো, এসের জায়গায় -h, এটা খুব ভাইটাল পয়েন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। যখন একটা বস্তু উপরের দিকে গতিশীল আছে, অথচ অতিক্রম করছে সে নিচের দিকে, তাহলে নিচের দিকে আমরা সেই সাইন কনভেনশনে পড়েছি, নিচের দিকে ডিস্টেন্স মানে তাহলে -এ হবে, আর বাকি সব ঠিক আছে। তাহলে এটা থার্ড ইকুয়েশন। এই 3টে ইকুয়েশন আমরা সলভ করব, 3টে ইকুয়েশন সলভ করলেই আমার এখানে প্রবলেমটা হয়ে যাবে, তাই তো? তাহলে প্রবলেমটা সলভ করছি, দেখো। তাহলে ফার্স্ট ইকুয়েশন, যেটা 3টে ইকুয়েশনকে আমি প্রথমে উপরে লিখে দিলাম। প্রথমে ছিল h = ½ gt², h = ut1 + ½ gt1², আর এটাকে -h সমান ছিল, এটা ছিল -h সমান ut2 - ½ gt2², ঠিক আছে? আমি করলাম কি, আমার সুবিধার জন্য সাইনটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে এটাকে প্লাস করে দিয়েছি, এটাকে প্লাস,
এটা প্লাস ছিল, এটাকে মাইনাস করে দিয়েছি, আর এটা মাইনাস ছিল, এটাকে প্লাস করে দিয়েছি, সাইনটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এইচ ইজ ইকাল টু মাইনাস ইউ টি টু প্লাস হাফ জি টি টু স্কোয়ার, এটা করেছি। এবারে দেখো এই জিনিসটা এসছে। এবারে লক্ষ্য করো, আমি এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে একটা এখানে আছে দেখো T1, আমি আনতে চাচ্ছি T2, তাহলে এই সমীকরণটাকে T2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, T2 দিয়ে গুণ করলে দেখো এটা হয়ে যাচ্ছে। আর এই পাশের যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাকে আমি করলাম কি না, এখানে T2 অলরেডি ছিল, তাহলে T1 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে T1 দিয়ে গুণ করে দিলাম। এইটা দেওয়ার পর কী করলাম না, দুটোকে যোগ করে দিয়েছি, তাহলে এইচ এদিকে T1 প্লাস T2, এই এইচ T1 প্লাস T2। ঠিক আছে, তাহলে এ পাশেরটা আর এ পাশেরটা যোগ করে দিলাম, তাহলে ঠিক এ পাশের দুটো যোগ করবো, তাহলে এ পাশে দুটো যোগ করে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, ইউ T1 T2 আর ইউ T1 T2 মাইনাস, তার মানে এই টার্মটা কেটে গেল, যোগ করলে কেটে যাবে, যোগ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আর এটা দেখো প্লাস হাফ জি T1 এর স্কোয়ার T2, আর এখানে হাফ জি T2 স্কোয়ার T1, তাহলে T1 T2টা কমন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, হাফ জি T1 T2 কমন, তাহলে এখানে পড়ে রইল দেখো T1 বাই T1, আর এখানে পড়ে রয়েছে T2। তাহলে বোথ সাইড থেকে T1 প্লাস T2 কেটে দিলাম, T1 প্লাস T2 কেটে দিলাম, তাহলে কী আসছে, এইচ সমান হাফ জি T1 T2। তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে পেয়েছিলাম, তাহলে এইচ সমান আমরা জানি হাফ জি টি স্কোয়ার, এই এইচের জায়গায়, এই এইচের জায়গায় হাফ জি টি স্কোয়ার বসে দিচ্ছি। তাহলে এটাকে সরল করো, তাহলে হাফ জি কেটে দাও, তাহলে হচ্ছে টি স্কোয়ার সমান T1 T2, তাহলে টি পেয়ে যাচ্ছি, টি সমান √T1 T2। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখবে, যখন আমি একটা বাড়ির ছাদ থেকে একই সঙ্গে তিন দিকে বস্তুটা ছুঁড়বো, একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ফেলে দিয়েছি, ঠিক আছে, তাহলে সে পড়তে যদি টি সময় নেয়, সেই টি সময় নেয়, আর একটা বস্তুকে আমি ইউ বেগে কী করব, নিচের দিকে ফেলছি, আর একটা উপরের দিকে ইউ বেগে ছুঁড়ছি, তাহলে তাদের ক্ষেত্রে সময় লাগবে, নিচের দিকে পড়ার ক্ষেত্রে সময় লাগবে T1, সেটা কম সময়, আর উপরের দিকে যেটা ছোড়া হয়েছে সেটা বেশি সময় লাগবে, তাহলে সেটা লাগছে T2। তাহলে T1 T2 আর টির একটা রিলেশন, টি সমান √T1 T2, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, সেটা দেখো আমরা এখানে প্রবলেম নয়, যা আলোচনা করলাম সেটা আমরা এখানে ডিসকাস করছি খুব শর্টে। তাহলে টপ 10 কনসেপ্টস অন ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনের যে টপ 10 আমরা কনসেপ্ট পেলাম, সেই টপ 10 পয়েন্ট দেখো, তোমাকে সবসময় মনে রাখতে হবে একেবারে টপ পয়েন্টে ভেলোসিটি 0, এটা তোমাকে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এবং ডাউনওয়ার্ড, সবসময় ডাউনওয়ার্ড থাকবে। আর আপওয়ার্ডে যে কোনো জায়গায় ভেলোসিটি v = u - gt লাগাবো, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা লাগাবো v = u - gt। এবার হচ্ছে 4 কনসেপ্ট দেখো, অ্যাট এনি পজিশন, আমরা যদি পজিশনের কথা ভাবি, তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে যে কোনো জায়গায় যা বেগ হবে সেটাকে যদি v আপওয়ার্ড বলি, তাহলে সেই ডাউনওয়ার্ড মোশনের সময় সেই পয়েন্টে বেগটাও কিন্তু একই হবে, শুধু উল্টো দিকে হবে। ঠিক আছে, এই দেখো v আপওয়ার্ড = -v ডাউনওয়ার্ড, এটা। আর তারপরে পেয়েছি দেখো আপওয়ার্ড, অর্থাৎ বস্তুটা টপ পয়েন্টে উঠতে যে সময় লাগবে, আবার এই উঠতে সময় যদি টি আপ লাগে, আবার এখান থেকে পড়তে সময় যদি টি ডাউন লাগে, তাহলে দুটো ইকুয়াল হবে, এবং সেটা বের করেছি u/g। তারপরে দেখো ভি থ্রোন, অর্থাৎ এখানে যে বেগে থ্রোন করা হয়েছে, ছোঁড়া হয়েছে, সেই বেগেই বস্তুটা এখানে এসে পড়বে, কিন্তু উল্টো ডিরেকশনে আসবে, ভেলোসিটি অফ রিসেপশন কিন্তু নেগেটিভ সাইন। তারপর লাস্ট যেটা আমরা খুব ইম্পর্টেন্ট দুটো প্রুভ করেছি, সেটা হচ্ছে আপওয়ার্ড মোশনের শেষের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট 1 সেকেন্ডে সেই দূরত্ব অতিক্রম করবে। আপওয়ার্ড মোশনের শেষের 1 সেকেন্ডের দূরত্ব আর ডাউনওয়ার্ড মোশনের প্রথম 1 সেকেন্ডের দূরত্ব সমান হবে। আর সবশেষে ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড, অর্থাৎ অবাধে যখন একটা বস্তু নিচের দিকে পড়বে, সেই নিচের দিকে পড়ার সময় প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব গেল সেটা S1, তারপরের 1 সেকেন্ডে যে দূরত্ব গেল সেটা S2, তারপরের 1 সেকেন্ডে যদি S3 হয়, তাহলে আমরা প্রমাণ করেছি S1 = S3 = 1:3:5, অর্থাৎ এই অড নাম্বারে রেশিওতে আসবে। আর একই রকমভাবে আমরা যদি এটা হচ্ছে একই সময় অন্তর, তাহলে ইকুয়াল টাইম ইন্টারভেল, যদি ডিস্টেন্স ইন্টারভেলটা একই, অর্থাৎ একই দূরত্ব অতিক্রম করতে এটা x দূরত্ব যদি সময় লাগে T1, আবার পরের x দূরত্ব যদি সময় লাগে যদি T2,
তারপরে এক্স দূরত্ব যদি সময় লাগে t3, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছি 1:√2 মাইনাস √1 √3 মাইনাস √2 এই রেশিওতে থাকবে। এটা তারপরের পয়েন্ট। আর সবশেষে দেখো যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা লাগিয়েছি, যে একটা বাড়ির ছাদ থেকে, বড় মনে করো বাড়ির উচ্চতা হচ্ছে h, তার ছাদ থেকে একটা বস্তুকে v1 বেগে নিচের দিকে ছোড়া হচ্ছে, একই সময় আরেকটা বস্তুকে v2 বেগে উপরের দিকে ছোড়া হচ্ছে। কখন তারা মিট করবে, সেই সময়টা হচ্ছে কি বাড়ির উচ্চতা ডিভাইডেড বাই তাদের রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ h/v1 প্লাস v2। এই দুটো ভ্যালু বসিয়ে দিবে, সঙ্গে সঙ্গে কত সময় পরে সংঘর্ষ হবে আমরা পেয়ে যাব। ঠিক আছে। আর লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে কি বাড়ির ছাদ থেকে একই সঙ্গে তিনটে বস্তুকে তিন দিকে ছুড়বে, একটা অনুভূমিক দিকে, আর একটা উলম্ব উপরের দিকে, আর একটা উলম্ব হবে নিচের দিকে। তাহলে তিনটের আলাদা আলাদা সময় লাগবে। যেটাকে অনুভূমিক ছোড়া হয়েছে সেটা মনে করো t সময় লাগছে, অর্থাৎ সেটাই স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে যে সময় লাগতো সেটাই একই, সেটাই t ধরো। আর নিচের দিকে যেটা ছোড়া হচ্ছে u বেগে, অর্থাৎ এটাকে বেগ দিয়ে ছোড়া হচ্ছে, তাতে সময় লাগছে t1। ওপরের দিকে বেগ দিয়ে ছোড়া হচ্ছে, তাতে সময় লাগছে t2। তাহলে t সমান √t1 t2। খেয়াল রাখবে অনুভূমিক দিকে যেটা ছোড়া হচ্ছে সেটা অনুভূমিক দিকে বেগ দেওয়া হলো, নিচের দিকে বেগ কিন্তু 0, অর্থাৎ স্থির অবস্থা থেকে ছুঁড়লে যা সময় লাগতো সেটাই t। তোমাকে অনেক সময় এটাকে ঘুরিয়ে বলবে, অনুভূমিক দিকে না ছুঁড়ে বলবে স্থির অবস্থা থেকে তাহলে ফেলে দিলে কত সময় লাগবে সেটা বের করতে দেবে, √t1 t2। তাহলে আমরা মোটামুটি ভার্টিক্যাল মোশনের সমস্ত কনসেপ্টগুলো পেয়ে গেলাম। তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে দেখে নাও। পরবর্তী যে ভিডিও আমরা রিলিজ করবো সেটাতে এগুলো প্রয়োগ করে কয়েকটা অঙ্ক করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।